দর্শক আসসালামু আলাইকুম। দেশে একটি আলোচনা চলছে। আপনারা সবাই জানেন বা চারপাশে শুনতে পাচ্ছেন যে এই সরকারকে আরো ৫ বছর থাকতে হবে বা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সে যদি আরো ৫ বছর থাকে তাহলে দেশটা একটি আম আ একটি আ বিশাল একটি বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। কারণ তার যে ক্যারিশমা, সে যত বড় ব্যক্তিত্ব, এত বড় ব্যক্তিত্ব বাংলাদেশে আর নাই। এছাড়া এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এই মুহূর্তে আর কোনো ব্যক্তিত্ব আমাদের সামনে নেই। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আ বাংলাদেশের সরকারে থাকা অত্যন্ত জরুরি। এবং তার ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ছোট বড় যে সাফল্য সেই সমস্ত তুলে ধরে এবং তার চারপাশে যে সমস্ত ব্যক্তিত্ব উপদেষ্টা হিসেবে আছে তাদের গুণগান তুলে ধরে এই বয়ান এখন আমাদের সামনে হাজির করা হচ্ছে। গত কিছুদিন আগেও অনেক ইউটিউবার, অনেক সমালোচক এই সমস্ত উপদেষ্টার সমালোচনা করেছে। অনেকে বলেছে বা বুঝেছে যে নিজেরা উপদেষ্টা হতে পারেনি। ফলে উপদেষ্টা না হতে পেরে যে সমস্ত উপদেষ্টাকে নিয়েছে তার অতীত ইতিহাস তুলে ধরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সে এসেছে সেগুলো তুলে ধরেছে। ধরে দেখানোর চেষ্টা করেছে যে তার অযোগ্য, অথর্ব, এগুলো বৃদ্ধ কেউ। এদের দিয়ে কোনো কিছু হবে না। এবং কিছু ছাত্র, যে সমস্ত ছাত্রের পরিপক্কতা আসেনি, কোনো অভিজ্ঞতা নাই, এদেরকে দিয়ে কোনো কিছু হবে না। কিন্তু সেই পর্যায়ে চলে গেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সরকারকেই বেশি দিন থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি একটু আগস্টের গণ অভ্যুত্থানের যে সাফল্য বা জুলাই যে আন্দোলন সেটা যদি একটু বুঝতে চাই তাহলে আমরা কি বুঝবো? যে জুলাই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল সেটা কেন? সেটা তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের যে বিক্ষুব্ধতা, মানুষের যে গণরোষ, এবং সেখান থেকে এটা সৃষ্টি হয়েছে। ছাত্ররা করেছে, ছাত্রদের সামনে যে শিক্ষার পরবর্তী সময়ে তারা যে একটি চাকরি পাবে সেই চাকরির ক্ষেত্রগুলো বিভিন্নভাবে আটকে রাখা হয়েছিল। কারা? মুক্তিযুদ্ধের সময়ে যারা মুক্তিযোদ্ধা তাদের নাতিপুতি, তারা সেই সমস্ত চাকরি গ্রহণ করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সেই নামে মুক্তিযোদ্ধারাও তো সব মানে বা কি মুক্তিযোদ্ধাদের অনেক বড় অংশ যারা মুক্তিযুদ্ধ করেইনি সেই সমস্ত মানুষকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং তাদের নাতিপুতি সেই সমস্ত জায়গায় তারা আরোহণ করতে পারবেন, চাকরি নিতে পারবেন। এবং অনেক মন্ত্রী এমপি সেই মুক্তিযোদ্ধাদের নামে যারা মারা গেছে বা যারা মুক্তিযোদ্ধাই ছিল না তাদেরকে মুক্তিযোদ্ধা তৈরি করেছে তাদের নাতিপুতির নামে নিজেরা নিজেদের আত্মীয় স্বজনকে সেই সমস্ত জায়গায় চাকরি বাকরি দিয়ে নিজেরা একটি বলয় তৈরি করতে চেষ্টা করেছে। সেটা আমাদের দেশের সাধারণ মানুষ এবং ছাত্ররা বুঝতে পেরে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহকে কেন্দ্র করে দেশের সমস্ত জায়গায়, যেমন পাড়া মহল্লায় দেখা গেল যে একজন কসাই, দেখা গেল একজন গরুর দালাল, তারা নেতা হয়েছে এবং তারা প্রত্যেকটা এলাকায় কায়েমি স্বার্থ সৃষ্টি করেছে, কায়েমি স্বার্থের প্রধান হয়েছে। এবং দেখা গেছে যে এলাকায় রেলের জমি, পতিত জমি, দোকান, বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিসপিউটেড যে সমস্ত জায়গা সেগুলো তারা নিজেরা হস্তক্ষেপ করেছে এবং নিজেরা নিজেদের নামে সেগুলো গ্রহণ করেছে। ফলে এই যে জবরদস্তি এই সমস্ত করতে গিয়ে তারা সম্পদের মালিক হয়েছে, কোটি কোটি টাকা হচ্ছে তাদের পিছনে, মোটরসাইকেলের বহর, গাড়ির বহর, ১০০-১৫০ মোটরসাইকেল তাদের পিছনে করে মানুষ তাদেরকে ভয় করে, ভীত সন্ত্রস্ত হয়। কিন্তু
সেটা প্রতিবাদের কোনো জায়গা নেই। পুলিশ তাদের পক্ষে, মাস্তান তাদের পক্ষে, ফলে মানুষ তাদেরকে সালাম করেছে, কিন্তু মন থেকে ভালোবাসে এবং সময় এবং সুযোগের অপেক্ষায় ছিল। সেই কারণে জুলাই আন্দোলনের সমস্ত শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। গার্মেন্টস কর্মীরা দেখেছে যে তাদের যে সমস্ত মালিক, তারা দেশ বিদেশে থাকে, 5-6 মাসের বেতন বকেয়া, বোনাস নাই, টাকা নাই, কিন্তু চাকরি থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো অবস্থা নেই। তো এই সমস্ত বিদ্রোহ এক জায়গায় হয়ে গণ অভ্যুত্থান হয়েছে। তার মানে এই না যে একটি বিপ্লবী সংগঠনের দ্বারা বিপ্লব সংগঠিত হয়েছে। পরবর্তীতে অনেক এখন বলেন যে এটা একটা বিপ্লবী সরকার করা দরকার ছিল। কেন করতে হবে বিপ্লবী সরকার করতে হবে কেন? এটা কি বিপ্লবী একটি রাজনৈতিক সংগঠন দ্বারা বাংলাদেশের বিপ্লবী জনগোষ্ঠী সমস্ত একত্রিত এটা করেছে, নাকি শেখ হাসিনা একটি ফাঁসিবাদী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে শেখ হাসিনা পালিয়েছে? অনেকে বলে জাতীয় সরকার গঠন করতে হবে। কেন করতে হবে? আমিও সংস্কারের পক্ষে ছিলাম। কেন ছিলাম? আমি দীর্ঘদিন এই দেশে রাজনীতি করেছি, এখনো করি। তাহলে আমি মনে করেছিলাম যে বাংলাদেশে যেটা হয়েছে গত 15.5 বছরে আওয়ামী লীগ সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান সমস্ত ধ্বংস করেছে, পুলিশকে ধ্বংস করেছে এবং তাদের দলীয় কাজে তাদেরকে সৃষ্টি করেছে। এখন নির্বাচন কমিশন এখানে পদদলিত করেছে, এটাকে ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত এটা নিজেদের হাতে রেখে আয়ত্ত করেছে। তারপরে অন্যান্য প্রশাসন, সমস্ত প্রশাসন নিজের মতো করে গড়ে তুলেছে গত 15.5 বছর। নিজের নেতা এবং কর্মী সেখানে চাকরি দিয়েছে, তাদের পোষ্যদের চাকরি দিয়েছে এবং সমস্ত জায়গায় নিজের যে কর্তৃত্ব সেটা আওয়ামী লীগ বজায় রেখেছে। ফলে এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। সেই জন্য সংস্কার দরকার। একটি ভালো নির্বাচন করতে গেলে সেই জন্য আমি সংস্কারের টাইম চাই। আমিও একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছি যে বিএনপির তড়িঘড়ি কেন তারা এই সমস্ত করছে। সেটা বিএনপির অতি উৎসাহ থাকতে পারে, অতি আগ্রহ আছে বা ভীতি আছে যে ক্ষমতায় যেতে পারে কিনা, সেটা মনে করেই আমি সেরকম ভিডিও করেছিলাম। কিন্তু এখন যখন কথা উঠছে অনির্বাচিত সরকার, আপনারা দেখেননি 111-এর সময় যে ক্ষমতায় এসেছিল যারা, তখন একটা তত্ত্বাবধায়ক সরকারের নামে ব্যাকড আর্মি, আমরা হুমড়ি খেয়ে পড়েছিলাম। আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মী যত আছে এবং অন্যান্য ক্ষুদ্র রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী যা কিছু আছে সবাই মিলে 111-এর সরকারকে সমর্থন দিয়েছিলাম। মনে হয়েছিল যাক, আমি যে রাজনৈতিক সংগঠন করি সেই নেতারাও অপরাধ করেছে, তাদের যদি শাস্তি হয় ভালো একটা ভালো রাজনৈতিক সংগঠন গড়ে উঠবে, এরকম মনে করে সবাই, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এবং ছোট ছোট রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই সেই সময় এরকম একটা ভয়ঙ্কর একটি সমর্থন পেয়েছিল। কিন্তু 2 বছরের মাথায় বাংলাদেশ থেকে লুটপাট করে তারা পালিয়েছে এবং এখনো এই দেশে আসতে পারে না। কেন? যে কোনো অনির্বাচিত সরকার সেটা কি করতে পারে না, একটা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে কোনো কিছু হয় না। জনাব শফিকুল আলম সে তার ভেরিফাইড পেজে কিছু ছবি দিয়েছে। কিরকম সেটা? যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের দিনে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অনেকে অতি উৎসাহিত হয়ে বলেছে 5 বছর থাকবেন, 10 বছর আপনাকে লাগবে, স্লোগান দিয়েছে। ইউনূসের সরকার বারবার দরকার, স্বাভাবিক। তো সেটা জনাব শফিকুল আলম, উনি সরকারি চাকরি করেন, তারপরেও উনি সেই ছবি দিয়েছেন এবং নোয়াখালী অঞ্চলের একজন ইসলামী বক্তা তার কথা তুলে ধরে সাপোর্ট করেননি, তিনি তার ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলছেন যে বারবার দরকার মোহাম্মদ ইউনূসকে। কেন দরকার? দরকার হলো তত্ত্বাবধায়ক সরকার কেন দরকার?
একটি ভিডিও আছে বা আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সে ক্ষমতা পছন্দ করেন না বা একটা প্রয়োজনীয়তার কারণে এখানে এসেছেন এবং ক্ষমতা নিয়েছেন। ছাত্ররা তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তিনি ক্ষমতা লোভী না। কিন্তু তার চারপাশে যারা আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সাফল্য তুলে ধরে ক্ষমতাকে আঁকড়ে ধরে এই ক্ষমতার যে কি স্বাদ সেটা আরো দীর্ঘদিন পেতে চান এবং তারপরে 5 বছর পরে আওয়ামী লীগের মতো আবার আরেকটি বাহানা সৃষ্টি করে তারা যে ক্ষমতায় থাকবেন না তার কি মানে। ফলে কোনো অনির্বাচিত সরকার দীর্ঘদিন এখানে ক্ষমতা থাকতে পারবে না। তাদের যে ডিউটি সে ডিউটি ওনারা পালন করবেন সেটাই আমরা মনে করি। এবং জনাব শফিকুল আলমকে সত্যিকার অর্থে ওনাকে ধরে তার বিচার করা উচিত। তিনি এই সমস্ত কথা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে বলেন? প্রিয় দর্শক, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বড় ব্যক্তিত্ব। কি অর্থে? উনি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রবক্তা এবং ক্ষুদ্র ঋণ গবেষক। বাংলাদেশে ফকির, ভিক্ষুক, তারপরে দিন আনে দিন খায় এরকম মানুষের কাছ থেকে 20 টাকা দিয়ে 21 টাকা নেওয়ার সাফল্য তার আছে। এবং তিনি যদি 10,000 কাউকে ঋণ দেন তাহলে 12,000 টাকা তিনি তুলে নেবেন। তিনি তো এমনি এমনি কাউকে টাকা দেন না। এটাই তার সাফল্য। সেই সাফল্য বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে কেন? যারা বড় বড় ধনী রাষ্ট্র তাদের অনেক অর্থ তারা পড়ে আছে, বিনিয়োগের জায়গা পাচ্ছেন না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দেখিয়েছেন যে গরিব রাষ্ট্র যেগুলো আছে, দরিদ্র রাষ্ট্র যেগুলো আছে দেশে দেশে, তাদের কাছে ঋণ দিয়ে শতভাগ ঋণ ফেরত পাওয়া যায়। এটাই তার সাফল্য। তাহলে সেই সাফল্য এক বড় পরিসরে তুলে ধরে উনি নোবেল বিজয় করেছেন, নোবেল লরিয়েট হয়েছেন, নোবেল জয় করেছেন। কেন? কিসে পেয়েছেন? শান্তিতে। কেন শান্তি? কাদের শান্তি? শান্তি হলো ধনী লোকের। দরিদ্র যেন বিদ্যুৎ বিদ্রোহ না করে, বিক্ষুব্ধ না হয়, একটা রাষ্ট্রকে অস্থিতিশীল তৈরি করতে না পারে, যার কারণে ধনীরাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের অর্থনৈতিক কোনো টেনশন করতে হবে না। যেখানে কোটি কোটি মিলিয়ন ডলার কোনো রাষ্ট্রকে কোনো গোষ্ঠীকে যদি হস্তান্তর করা হয় সেই টাকা শতভাগ উঠে আসে না। কিন্তু দরিদ্র মানুষের কাছে 10 টাকা দিলে তারা 11 টাকা করে ফেরত দেয়। এবং উপরন্ত পাওনা হলো যে তারা বিদ্রোহে নামবে না। তারা সেই অর্থ গোটা পরিবারের সন্তান, তারপরে তার স্বামী, নিজে সবাই পরিশ্রম করে অর্থ ইনকাম করবে। একটা গবাদি পশু পালবে, 2টা লাউয়ের মাচা করবে, তারপরে ছোট দোকান করবে, সেখান থেকে যে অর্থ ইনকাম করবে তারা নিজেরা ব্যস্ত থাকবে, কারো প্রতি বিক্ষুব্ধ হবে না, কারো শান্তি ভঙ্গ করবে না এবং নিজেরা শতভাগ টাকা ফেরত দেবে। এই তো তার শান্তির রূপ। আমি তাকে খারাপ বলছি না, আমি বলছি যে যার কারণে ধনী রাষ্ট্রগুলো তাকে চয়েস করেছে, তাকে সমাদৃত করেছে এবং দেশে দেশে তার বক্তব্য শুনে। তিনি একজন অর্থনীতিবিদ, ফলে তিনি বড় মানুষ, ঠিক আছে। কিন্তু নুরুল কবিরের একটি সাক্ষাৎকার শোনেন যে উনি রাজনীতি বোঝেন না এবং নিজে করেন না, অন্যান্য তার যে অন্যান্য উপদেষ্টা আছে তাদেরকে সে কিভাবে বলবেন, সেও শিখছে তারাও শিখছে, এরকম একটি বক্তব্য দিয়েছেন। আপনারা সার্চ করে দেখেন নুরুল কবিরের সাথে তার বক্তব্য কি। তাহলে সেই ব্যক্তিত্ব এখন এখানে অনেক জায়গায় গেইন করছে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত সাফল্য সেগুলো একত্রিত করে ওনাকে 5 বছর থাকার ম্যান্ডেট হাজির করেছেন। আমরা কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার ক্ষমতায় আসুক বা দীর্ঘদিন থাকুক এটা আমরা চাই না। এখন বিএনপিকে কালার দেওয়া হচ্ছে। জনাব পিনাকি ভট্টাচার্য অনেক বড় ইউটিউবার, উনি এখন যেটা বলছে অনেক ইতিহাস তুলে ধরে উনি দেখাচ্ছেন যে বিএনপির রাজনীতি করার কোনো কি নাই, বয়ান নাই। বিএনপি আওয়ামী লীগের বয়ান নিয়ে তারা সেটা করে।
তাদের রাজনীতি, তাদের আলাদা কোনো রাজনীতিই নাই। তাহলে এই সমস্ত কথা বলে তিনি কি বোঝাতে চান? তিনি বোঝাতে চান যে আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের যে সমস্ত রাজনৈতিক ফিলোসফি সেটা এখন বিএনপি বাস্তবায়ন করবে, ফলে বিএনপিকে আর ভোট দেওয়ার দরকার নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের কথা বলেছেন, উনি এখন বলেছেন, পরে অস্বীকার করবেন। এইভাবে তত্ত্বাবধায়ক সরকার আরো একটু বিকশিত করে এটা জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার হিসেবে তিনি ক্ষমতায় দেখতে চান। এটা কোনো অবস্থাতেই একটি রাষ্ট্রের পক্ষে, একটি দেশের পক্ষে গণতান্ত্রিক পথে হাঁটা হয় না। এটা গণতন্ত্রের সাফল্য আসবে না। ফলে আমি আপনাদেরকে এই বার্তাই দিতে চাই যে অতি সত্বর আমরা নির্বাচন চাই। আমরা কোনো অবস্থাতেই এই বছরের অতিরিক্ত কোনো সময় এই সরকারকে দিতে চাই না। যদিও তারা 11টা সংস্কার কাজে তারা হাত দিয়েছে, প্রথমে 6টা এবং তারপরে আরো বাদ বাকিগুলো দিয়ে 11টা সংস্কারের অনেকগুলো সামনে আসছে, সেগুলো সমালোচিত হচ্ছে কি হচ্ছে। এবং এনসিপি পার্টির নেতাকর্মীরা এখন বলছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পায়তারা চলছে, তাদেরকে দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। কেন? তোমরা কি? তোমরা একটি আন্দোলনের পক্ষে দাঁড়াইছিলে, তার মানে তুমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিছু মানুষের যে মতামত, সেই মতামতের জায়গায় তুমি বন্ধ করে দিতে চাও, তাদেরকে নিষিদ্ধ করে দিবা? কি আইন কি তোমার? নিষিদ্ধ করবে জনগণ, নির্বাচন দাও, সেই নির্বাচনের মাধ্যমে তুমি তোমার এনসিপি পার্টির পক্ষ থেকে তুমি রাজনীতি করো, তুমি দাঁড়াও। তোমাদের একজন গেছিল তার বাড়িতে পঞ্চগড়ে, 100 গাড়ির বহর ছিল তার কাছে। কিছুদিন আগে সে বক্তব্য দিয়েছিল, সে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সে টিউশনি করে নিজে চলেছে, আর পরে এখন বক্তব্য দেয় যে তার দাদা জমিদার ছিল। তো দাদার জমিদার ছিল সেটা তো আগে বলো নাই। তোমার আরেকজন নেতা যারা সেই সমস্ত বক্তব্য এনেছে, আমরা আনিনি। তো সেই বলেছে যে তুমি আগে যেটা বললা, জনগণ তো আমাদেরকে গ্রহণ করবে না। এবং তোমার আটোয়ারিতে, তোমার উপজেলায় সেই প্রশাসনের কাছে গিয়ে একটি মিটিং করেছে। আমি জানি না কেন তারা সেই মিটিং এ রাজি হয়েছিল, আমি জানি না। সেখানে বিএনপির এক কর্মী তোমাকে প্রশ্ন করেছিল যে তুমি তো এটা করতে পারো না, তুমি বলেছো যে তুমি দেশের জন্য কিছু করতে চাও, এই উপজেলার জন্য কিছু করতে চাও, কিভাবে চাও? এটা তো বিএনপি, আওয়ামী লীগের লোকেরাও এইভাবে কি করেছিল, এভাবে সুবিধা পাইয়ে দিতে চেয়েছিল বিভিন্ন জায়গায়। তারাই তো সেই কারণেই ফাঁসিবাদী সরকার হিসেবে আমরা আখ্যায়িত করি। তাহলে তুমি একই নেমে, তুমি তো কিছুদিন আগেও আওয়ামী লীগ ছিল, পরে ঘটনাক্রমে আওয়ামী লীগ তোমাকে সেইভাবে পাত্র দেয়নি, গ্রহণ করেনি। তুমি একটি কোঠা বিরোধী আন্দোলনে এসে এখন তোমার ভোল পাল্টেছ। আন্দোলন সঠিক ছিল জন্য তুমি নেতা হয়ে গেছো, আর এখন তুমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সুবিধা পাইয়ে দিতে চাও। ফলে এনসিপি পার্টি আলাদাদেরকে বলতে চাই, তোমরা অনেক বড় নেতা, তোমাদেরকে আমি ভালোবাসি, শ্রদ্ধাও করি। কারণ হলো গত 15.5 বছরে অনেক রাজনৈতিক দল নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু চেষ্টা করেও একটি বড় গণ আন্দোলন, গণবিদ্রোহ করে তুলতে পারেন। কিন্তু তাই বলে তোমরা যে আওয়ামী লীগের মতো করে ফাঁসিবাদী শাসন যেভাবে চলেছে বাংলাদেশে, সেইভাবে তুমি সেই ক্যাটাগরিতে তুমি নেতা হতে চাও, সেই ক্যাটাগরি বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাও, এটা হবে না। ফলে আওয়ামী লীগ যত অপরাধী করুক, সেই অপরাধ যারা করেছে তার জন্য বিচার হবে। বিচার প্রক্রিয়াকে স্বাধীন করো গণতান্ত্রিক পর্যায়ে, এবং বিচার করো। একদিকে বিচার চলবে, অন্যদিকে যারা কেসের মধ্যে পড়েনি, যারা দুর্বৃত্ত নয়, যারা ভালো মানুষ, তারা আওয়ামী লীগের নামে নির্বাচন করুক। জনগণই প্রত্যাখ্যান করবে। মুসলিম লীগ আজকে নাই, আওয়ামী লীগ এক সময় থাকবে না। যদি তোমরা ভালো হতে থাকো, তোমরা রাষ্ট্রকে গঠন করতে পারো, সত্যিকার গণতন্ত্র যুগে যদি এখানে গড়ে উঠতে থাকে, তাহলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেই আওয়ামী লীগ ভেনিশ হয়ে যাবে। আলাদা করে তাদেরকে কোনো কিছু করতে হবে না। প্রিয় দর্শক, এই সমস্ত যুদুর ভয় দেখিয়ে নির্বাচন বাতিল করা যাবে না। ফলে নির্বাচন সঠিক নিয়মে হবে, এবং সবাই আসুন আমরা নির্বাচন করি, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি শাসন প্রতিষ্ঠা করি। সকলকে
ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।